আসসালামু আলাইকুম। তোমরা যারা লাইভে জয়েন করতেছো তারা কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। সবাই নিজের ফ্রেন্ডদের মেনশন করো। সবগুলা মেসেঞ্জার গ্রুপে লিংকটা শেয়ার করে দাও। সবগুলা মেসেঞ্জার গ্রুপে লিংকটা শেয়ার করে দাও। আমি আশা করছি তোমরা সবাই ইনশাআল্লাহ খুব দ্রুতই লাইভে জয়েন করবা এবং সবাই ক্লাসের শুরু থেকে শেষ অবধি থাকবা ইনশাআল্লাহ। সবাই লিংকটা শেয়ার করে দাও, বন্ধুদের মেনশন করো। ভাইয়া এটা একটু খুলে দেন। আচ্ছা ঠিক আছে। আমরা আজকে পড়বো ঘাসফড়িং। তো দেখো সবাই আসুক, একটু সবাই আসা অব্দি অপেক্ষা করছি। আগের দিন কিন্তু ডিএমসি স্কলারসের বায়ো অলিম্পিয়াড পরীক্ষা হয়েছে দৌলতপুর এবং বয়রায়, এবং সব মিলায় 600 থেকে 30 বা 29 জন কম, মানে 570-71 জন ছেলে মেয়ে পরীক্ষায় অ্যাপিয়ার করছে। তো এটা আসলে অন্যরকম বড় একটা অর্জন ডিএমসি স্কলারসের জন্য, এবং এই অর্জনে অ্যাসিস্ট করার জন্য, আমাদের সহায়তা করার জন্য, কোঅপারেট করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা বায়ো অলিম্পিয়াড দিতে আসছিল তাদের জন্য অনেক ধন্যবাদ, আর যারা বায়ো অলিম্পিয়াড দিতে আসনি তারা সামনে আমাদের যে বড় এক্সামের আয়োজন করবো আমরা, ইনশাল্লাহ সেই এক্সামে অংশগ্রহণ করবো এটা আশা করছি। অনেক সবাইকে আসছে 80 জন আছে। আচ্ছা ঠিক আছে, সবগুলা গ্রুপে লিংকটা দিয়ে দাও, আমি অপেক্ষা করছি। সবাই তোমাদের বন্ধু বান্ধবীদের একটু করো, মেনশন করো। আমার অন্য ফোনটা সবাই তোমাদের বন্ধু বান্ধবীদের ঠিক আছে। আচ্ছা দেখো দেখো আমি একটা ঘাসফড়িং এর ছবি আঁকবো। তোমরা সবাই জানো যে আমি কিন্তু খুব ভালো ছবি আঁকি, তো সেই অনুযায়ী আমি একটা ঘাসফড়িং এর ছবি এঁকে ফেলি। দেখো একটা ঘাসফড়িং আঁকতেছি। এই হচ্ছে একটা ঘাসফড়িং, আমি একটা ঘাসফড়িং এঁকে ফেলছি। ঠিক আছে, এই হচ্ছে একটা ঘাসফড়িং। দেখো আছো? ঠিক আছে। ওকে, সবগুলো গ্রুপে সবাই লিংক দিয়ে দিচ্ছে, মোটামুটি ঠিক আছে। আমরা এখন এই ঘাসফড়িং পড়বো, অনেক দরকার আকার। তো দেখো ভাই, ঘাসফড়িং হচ্ছে আমরা সবাই জানি আর্থ্রোপোডা বর্গের প্রাণী, এবং এই ঘাসফড়িং নিয়ে আসলে পরীক্ষায় কি আসবে, কি কি জিনিস দরকার, এটা আমি আজকের লেকচারে এবং আগামী লেকচারে তোমাদের মোটামুটি বুঝাই দেবো। এই দেখো আমি একটা সুন্দর ঘাসফড়িং এঁকে ফেলছি। এই ঘাসফড়িংটা আসলে অনেক কিউট। তোমরা যদি না দেখে থাকো বা যদি আগে কখনো ঘাসফড়িং না দেখে থাকো, এটা দেখে বুঝতে পারবা যে ঘাসফড়িং দেখতে কেমন হয়। তো ঘাসফড়িং নিয়ে কি কি দরকার, সবার আগে লাগবে ঘাসফড়িং যদি বিপদে পড়ে, অর্থাৎ প্রতিকূল পরিবেশে পড়ে, এই প্রতিকূল পরিবেশে ঘাসফড়িং পরিযায়ী হয় এবং কত কিলোমিটার পর্যন্ত যেতে পারে? পার ডে 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তাহলে ঘাসফড়িং প্রতিকূল পরিস্থিতিতে পড়লে একদিনে 15 কিলোমিটার পথ পর্যন্ত পাড়ি দিতে পারে, একটা সাধারণ ইনফরমেশন বললাম। এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ঘাসফড়িং কিন্তু খুব মারাত্মক, তোমার সব ফসল খেয়ে দিবে যদি না তুমি সঠিকভাবে কেয়ার করো। এই ঘাসফড়িংদের বলে লোকাস্ট বা পঙ্গপাল। তাহলে লোকাস্ট বা পঙ্গপাল এরা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে শস্যের জন্য অত্যন্ত মারাত্মক। তাহলে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে শস্যের জন্য মারাত্মক কে? উত্তর লোকাস্ট বা পঙ্গপাল। প্রতিকূল অবস্থায় ঘাসফড়িং পরিযায়ী হয় এবং কত কিলোমিটার পর্যন্ত যেতে পারে? উত্তর 15 কিলোমিটার। এই দুটো কথা আমরা সবাই মনে রাখার চেষ্টা করব। প্রতিকূল পরিবেশে কত কিলো যায়? উত্তর 15 কিলো। এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে কি ঘাসফড়িং কে কি বলে? লোকাস্ট বা পঙ্গপাল। তো ঘাসফড়িং এর একটা গ্রুপটি আমরা বেশি স্টাডি করি, যার নাম হচ্ছে পোয়েকিলোসেরাস পিকটাস। এই পোয়েকিলোসেরাস পিকটাসের কালার হচ্ছে উজ্জ্বল নীল হলুদ বর্ণের। তাহলে আমার জানতে হবে পোয়েকিলোসেরাস পিকটাসের কালার কি? উত্তর উজ্জ্বল নীল হলুদ বর্ণের। প্রতিকূল পরিবেশে পরিযায়ী হয় এবং কত কিলোমিটার পর্যন্ত যেতে পারে? 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সর্বমোট কয়টা প্রজাতি আছে? অ্যারাউন্ড 20,000 প্রজাতি আছে। তো ঘাসফড়িং টোটাল প্রজাতি আছে বললাম 20,000। এর পাশে বলছে প্রতিকূল পরিবেশে পরিযায়ী হয় এবং 15 কিলোমিটার পর্যন্ত যায়। লোকাস্ট বা পঙ্গপাল এরা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে শস্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবারে বলছি পোয়েকিলোসেরাস পিকটাসের কালার উজ্জ্বল নীল হলুদ বর্ণের। পোয়েকিলোসেরাস পিকটাসের কালার উজ্জ্বল নীল হলুদ বর্ণের। আমার ছবিটা কেমন লাগছে কাইন্ডলি আমাকে জানাবা। ছবিটা খুব সুন্দর না? করতেছে তোমার। থ্যাংক ইউ। ঘাসফড়িং লেখা আছে বলে বোঝা যাচ্ছে এটা ঘাসফড়িং।
হ্যাঁ, এটা যদি ঘাস ফড়িং লেখানো থাকতো তাহলে অবশ্যই, মানে দেখ এটা দেখলে আমার মনে হচ্ছে যে কোনো সময় প্রিন্টটা উড়ে যাবে বোর্ড থেকে। আমি প্রতিবার তাকাচ্ছি, আমার মনে হচ্ছে উড়ে চলে যেতে পারে, মানে এত বাস্তব সম্মত 3D পিকচার না, এটা 7D পিকচার, মানে অরিজিনালি যেমন লাগে দেখতে ঠিক তেমন। শিহাব ভাই কি ঘাস ফড়িং আছে বাসায়? আছে। থ্যাংক ইউ। এটা দেখে কি আপনার নিজের ঘাস ফড়িং কথা মনে পড়ছে? এই ঘাস ফড়িংটাই আসলে আমি আঁকতে চেয়েছিলাম, শিহাব ভাইয়ের ঘাস ফড়িং এটা। তো আমরা এটাই মনে রাখবো ঘাস ফড়িং। এখন দেখো ভাই, এই যে এদের বহি কঙ্কাল, আমরা এক একটা করে এক একটা পার্ট পড়বো। দেখো এদের অনেকগুলো দেহখণ্ড আছে, অনেকগুলা দেহখণ্ড আছে। তো ঘাস ফড়িং এর কি বললাম, অনেকগুলা দেহখণ্ড। প্রতিটা দেহখণ্ডকে বলে স্ক্লেরাইট, প্রতিটা দেহখণ্ডকে বলে স্ক্লেরাইট। তাহলে প্রতিটা দেহখণ্ডকে কি বলে? স্ক্লেরাইট। একটা দেহখণ্ড আরেকটা দেহখণ্ড যুক্ত হয় কি দিয়ে? সূচার দিয়ে। তাহলে একটা দেহখণ্ড আরেকটা দেহখণ্ড যুক্ত হয় সূচার দিয়ে। প্রতিটা দেহখণ্ডকে আমরা বলছি স্ক্লেরাইট। তাহলে প্রতিটা দেহখণ্ডের নাম স্ক্লেরাইট। একটা দেহখণ্ড আরেকটা দেহখণ্ড যুক্ত হচ্ছে কি দিয়ে? সূচার দিয়ে। বহিকঙ্কাল কি দিয়ে তৈরি হচ্ছে? হাইপোডার্মিস নিঃসৃত পদার্থ দিয়ে। তাহলে বহিকঙ্কাল তৈরি হচ্ছে কিভাবে? হাইপোডার্মিস নিঃসৃত পদার্থ দিয়ে, এবং এদের প্রতিটা খণ্ডের আবরণকে বলে কিউটিকল। তাহলে এদের দেহ আবরণের নাম কি? উত্তর কিউটিকল। দেখো তাহলে একটা স্ক্লেরাইট আর একটা স্ক্লেরাইট যুক্ত হয় কি দিয়ে? উত্তর সূচার দিয়ে। একটা স্ক্লেরাইট আর একটা স্ক্লেরাইট যুক্ত হচ্ছে সূচার দিয়ে। প্রতিটা দেহখণ্ডকে আমরা বলছি স্ক্লেরাইট, আবরণের নাম বলছি কিউটিকল, যেটা নিশ্চিত হচ্ছে হাইপোডার্মিস থেকে। তাহলে দেহ আবরণ কই থেকে নিশ্চিত হচ্ছে? উত্তর হাইপোডার্মিস থেকে। প্রতিকূল পরিবেশে পরিযায়ী হয় এবং কত কিলো যেতে পারে? 15 কিলো যেতে পারে। ঘাস ফড়িং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে কি নাম বলছি? লোকাস্ট বা পঙ্গপাল। 20,000 প্রজাতি আছে টোটাল, এবং পোয়েকিলোসেরাস পিকটাসের কালার উজ্জ্বল নীল হলুদ বর্ণের। এই কয়টা কথা আমরা মোটামুটি মনে রাখার চেষ্টা করব। তাহলে আমাকে বলো, ঘাস ফড়িং প্রতিকূল পরিবেশে পরিযায়ী হয়ে কত কিলোমিটার পর্যন্ত যেতে পারে? তো আমরা এখন একটা ঘাস ফড়িং এর বডি খেয়াল করতেছি। দেখো এদের দেহের 3টা পার্ট আছে। একটা হচ্ছে মস্তক, এরপর আছে বক্ষ, আর আছে উদর। দেহের অংশ কয়টা বললাম? 3টা। কি কি আছে দেখো, মস্তক আছে, বক্ষ আছে, উদর আছে। মস্তক, বক্ষ, উদর, টোটাল কয়টা অংশ বললাম? 3টা। মস্তকে কি আছে, বক্ষে কি আছে, উদরে কি আছে, এই জায়গা সম্পর্কে আমাদের মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তো চলো আমরা সবাই এক এক করে দেখার চেষ্টা করি। তো মস্তকে মনে রাখবো আমরা যে মস্তকে পাওয়া যায় আপুর সরল মুখ। আসলে তোমরা কেউ জানো কিনা, আমার জীবনে একটা ভালোবাসা ছিল। শি ওয়াজ মাই ফার্স্ট লাভ, আই অলওয়েজ সে। ওর নাম ছিল আসলে অপু। তো আমি আসলে ওকে ভালোবাসছিলাম কারণ ওর মুখটা ছিল এরকম। ছবির মাধ্যমে দেখাই। আমি কখনোই আমার গার্লফ্রেন্ডের ছবি তোমাদের এঁকে দেখাইনি, এই প্রথমবার আজকে আমার গার্লফ্রেন্ডের ছবি তোমাদের এঁকে দেখাচ্ছি। তোমরা সবাই দেখো আমার গার্লফ্রেন্ড কেমন দেখতে ছিল। এই যে মুখটা, এই যে কানের দুল, এর কানের দুল, এই যে এই ছিল আমার গার্লফ্রেন্ড, এর নাম ছিল অপু। সে ভাই দেখতে একদম অপুর মতো হচ্ছে না? হ্যাঁ, চুল রাখো, চুল একটু বড় ভাই, ঠিক আছে। তো এই যে অপু, এই ছিল আমার গার্লফ্রেন্ড। এর মুখ দুইটা ছিল খুবই সরল, মুখ দুইটা না সরি মুখ একটা। এর মুখটা ছিল খুবই সরল। তো এই মুখ দেখে আমি ওর প্রেমে পড়ছিলাম। তো আমি ওর প্রেমে যতক্ষণ না পড়ছি তার মধ্যে তুমি আমার একটা কোশ্চেন উত্তর দাও, যে হচ্ছে ঘাস ফড়িং এর প্রতিটা দেহখণ্ডকে কি বলে ডাকা হয়? ঘাস ফড়িং এর প্রতিটা দেহখণ্ডকে কি বলা হয়? তো এই যে অপু আছে, এই অপুর যে মুখ, এই মুখটা খুব সরল, তাই তোমার মনে রাখবা অপুর সরল মুখ। তাহলে মস্তকে কি পাওয়া যায়? উত্তর অপুর সরল মুখ। এই যে অপু, মনিল ভাইয়ের গার্লফ্রেন্ড, দেখো কি সুন্দর কাপল। আমরা যদি হাত ধরে দেওয়াই তো দেখো একদম রাপনে বানাতে চলি। তোমরা মনে রাখবো অপুর সরল মুখ। তাহলে মস্তকে পাওয়া যায় অপুর সরল মুখ। অতে হচ্ছে অ্যান্টেনা, অতে হচ্ছে অ্যান্টেনা, পুতে হচ্ছে পুঞ্জাক্ষী, সরলে হচ্ছে সরলাক্ষী, মুখে হচ্ছে মুখ্যপাঙ্গ। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এসে গেছে যে নিচের কোনটি মস্তকে পাওয়া যায় না।
তো মস্তকে পাওয়া যায় কি অ্যান্টেনা। কয়টা অ্যান্টেনা পাওয়া যায়? উত্তর এক জোড়া। আমরা প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা পড়বো, বাট মস্তকে কি কি পাওয়া যায় এই প্রশ্নের উত্তরে বলবো। মস্তকে পাওয়া যায় অ্যান্টেনা, পুঞ্জাক্ষী, সরলাক্ষী, মুখপাঙ্গ। তো মস্তকে যা পাওয়া যায় তার মধ্যে এক নম্বরে বললাম অ্যান্টেনা। কতগুলো অ্যান্টেনা পাওয়া যায়? উত্তর এক জোড়া। অ্যান্টেনা পাওয়া যায় কতগুলো? এক জোড়া। অ্যান্টেনার কয়টা অংশ আছে? তিনটা অংশ আছে। অংশ তিনটার নাম কি কি দেখো, এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। আমার গার্লফ্রেন্ড নিয়ে কি কেউ কিছু বলছে অনেক? তাহলে কি কি বললাম? অনেক সুন্দর। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড সুন্দর, কিন্তু অনেক তুমি নজর দিবা না কিন্তু। তাহলে অ্যান্টেনার অংশ কয়টা? উত্তর তিনটা। কি কি? এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। আমি রিপিট করছি, এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। এর মধ্যে সব বলছে এরকম ছবি আঁকলে গার্লফ্রেন্ড তো ভাগবেই। কে বলছে এটা? নুসরাত মিম। নুসরাত মিমের সুইসাইড করা উচিত, ও খুবই খারাপ। যে কতগুলো ফার্স্ট লাভ ভাইয়া, কে বলছে এটা? রওনক জাহান পিঠা। না না, এরা খুব খারাপ। তাহলে খেয়াল করো, অ্যান্টেনা হচ্ছে এক জোড়া অ্যান্টেনা আছে। অ্যান্টেনার অংশ কয়টা? তিনটা। কি কি? এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। সবথেকে লম্বা কোনটা? উত্তর ফ্লাজেলাম। এই ফ্লাজেলাম লম্বা কয়টা খণ্ডে বিভক্ত এটা আমাদের জানতে হবে। উত্তর 20টা। আবার আরেক বইতে আছে 25টা। তাহলে ফ্লাজেলাম লম্বা কয়টা খণ্ডে বিভক্ত? 20টা বা 25টা। আলিম স্যারের বই আছে 20টা, আজমল স্যারের বই আছে 25টা। পরীক্ষা আসলে আমরা 25টাই দেব। তো এইটুকু আমরা মোটামুটি মুখস্থ করে ফেলি। তাহলে আমরা বলো মস্তকে কি পাওয়া যায়? আমরা যদি ঘাসফড়িংটা আঁকি, দেখো এই যে ঘাসফড়িংয়ের যে মাথা, এই মাথায় এই যে লম্বা একটা, এই যে লম্বা একটা, এই দুইটাকে বলতেছে আসলে অ্যান্টেনা। তো এই অ্যান্টেনার অংশ কয়টা? তিনটা। এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। আমি আবার রিপিট করি, এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। সবথেকে লম্বাকে ফ্লাজেলাম। কয়টা খণ্ডে বিভক্ত? 25টা খণ্ডে বিভক্ত। কথা ক্লিয়ার? আমাকে বলো, একটা দেহখণ্ড আর একটা দেহখণ্ড কি দ্বারা যুক্ত হয়? একটা দেহখণ্ড আর একটা দেহখণ্ড কোন জয়েন্ট বা কোন বন্ধন দ্বারা যুক্ত হয়? কোন কি দ্বারা যুক্ত হয় ঘাসফড়িং এর একটা দেহখণ্ড আর একটা দেহখণ্ড? এটা একটু আমাকে কমেন্ট বক্সে সবাই বলো। তাহলে কি বললাম? এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। টোটাল খণ্ড কয়টা বললাম? এরা 25টা খণ্ডে বিভক্ত। ঠিক আছে? তাহলে অ্যান্টেনা নিয়ে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। তাহলে মাথার মধ্যে অ্যান্টেনা ক্লিয়ার। এরপরে মাথায় কি আছে? পুঞ্জাক্ষী। তো পুঞ্জাক্ষী বা আমরা যতগুলো আর্থ্রোপড দেখছি, যতগুলো আর্থ্রোপড আমরা পড়ছি সব মিলাই, সব থেকে ভালো দর্শন ক্ষমতা আসলে এই ঘাসফড়িং এর আছে। ঘাসফড়িং সম্ভবত রঙিন বস্তু এক্স্যাক্টলি দেখতে পায়। তো এই পুঞ্জাক্ষী অনেক জটিল। আমরা তো দেখি চোখ দিয়ে, আর ওরা দেখে হচ্ছে পুঞ্জাক্ষী দিয়ে। এই পুঞ্জাক্ষী থাকে টোটাল কয়টা? উত্তর 2টা। তাহলে চোখ থাকে কয়টা? 2টা। এই পাশে একটা আঁকছি, ওই পাশে আরেকটা চোখ আছে। তাহলে টোটাল পুঞ্জাক্ষী কয়টা? 2টা। এই পুঞ্জাক্ষী তৈরি হয়েছে ওমাটিডিয়াম দিয়ে। তাহলে যদি কোশ্চেন হয় পুঞ্জাক্ষীর গঠন ও কাজের এককের নাম কি, তুমি আমাকে বলবা ওমাটিডিয়াম। পুঞ্জাক্ষীর গঠন ও কাজের এককের নাম ওমাটিডিয়াম। তাহলে আবার বলো, পুঞ্জাক্ষীর গঠন ও কাজের এককের নাম কি? ওমাটিডিয়াম। একটা পুঞ্জাক্ষীতে কতগুলো ওমাটিডিয়াম থাকে? 2000টা। তাহলে একটা পুঞ্জাক্ষীতে ওমাটিডিয়ামের সংখ্যা কত? 2000। আমাকে একটা কমেন্ট বক্সে বলো, অ্যান্টেনার সবথেকে লম্বা অংশের নাম কি? অ্যান্টেনার সবথেকে লম্বা অংশের নাম এটা লিখে কমেন্ট করো। তাহলে আমি বললাম যে পুঞ্জাক্ষীর গঠন ও কাজের এককের নাম ওমাটিডিয়াম। একটা পুঞ্জাক্ষীতে টোটাল 2000 ওমাটিডিয়াম থাকে। একটা ওমাটিডিয়াম দেখতে কেমন এই বিষয়ে আমি পরে বলবো, কোনো সমস্যা? ঠিক আছে। তাহলে আমরা অ্যান্টেনা পড়লাম, পুঞ্জাক্ষী পড়লাম। অ্যান্টেনা নিয়ে বলছি, অ্যান্টেনার 3টা অংশ আছে, এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। লম্বা অংশ ফ্লাজেলাম, যেটা 25টা খণ্ডে বিভক্ত। এরপর পুঞ্জাক্ষী নিয়ে বলছি, পুঞ্জাক্ষী থাকে 2টা। এটা সম্ভবত রঙিন বস্তুও সঠিকভাবে দেখতে পারে। পুঞ্জাক্ষী রঙিন বস্তু সঠিকভাবে দেখতে পারে। এবং পুঞ্জাক্ষীর গঠন ও কাজের এককের নাম ওমাটিডিয়াম। একটা পুঞ্জাক্ষীতে সর্বমোট ওমাটিডিয়াম থাকে 2000। গেল পুঞ্জাক্ষী। এরপর আসবো সরলাক্ষীতে। ঠিক আছে, অনেক একটু কমেন্ট বক্সটা দেখি, আমার কাছে ফোনটা দাও। আমার ঘাসফড়িংটাকে মুছে ফেলছে। আমি আবার ঘাসফড়িং আঁকবো, সমস্যা নেই। ফ্লাজেলাম বলতেছে সবাই। সুন্দর করে আমি ঘাসফড়িং এর প্রজননটাকে দেখাবো সবাই জানি। ঠিক আছে, কারোর কোনো চিন্তা করার দরকার নেই। বেস্ট অফ লাক। ওকে, ফারজানা ইয়াসমিন মিম, আশিস পাল, কানিজ জেরিন, শামিমা, শারমিন সুচি, ইসরাত নিতু, জাহিদুজ্জামান জাহিদ, তাসমিয়া ইয়াসমিন, ফারহানা ইয়াসমিন মিতু, তিতলি সরকার নন্দিতা, সায়রা নুরানি, কেয়া মন্ডল, সুনিতা ইয়াসমিন দেখছে, মাহবুবা ইসলাম ইমু। থ্যাংক ইউ সো মাচ। তোমরা ইনশাআল্লাহ সবাই লাইভে শেষ পর্যন্ত থাকবা। আমি পুরো টপিকটা পড়ানোর চেষ্টা করব। এই 2 ক্লাস করলে আশা করা যায় ঘাসফড়িং এর বাইরে কোনো কোশ্চেন যাবে না।
তো আমরা এইটাই মনে রাখবো, এসকেপ পেডিসেল ফ্লাজেলাম। আমরা অ্যান্টেনা নিয়ে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। এখন দেখো পুঞ্জাক্ষী পড়লাম, অ্যান্টেনা পড়লাম, আমাদের টোটাল ছিল কি অপুর সরল মুখ। আমাকে একটা কথা বলো তো, পোয়েকিলোসেরাস পিকটাস এর বর্ণ কি ছিল? পোয়েকিলোসেরাস পিকটাস উজ্জ্বল সবুজ হলুদ, উজ্জ্বল নীলচে সবুজ, উজ্জ্বল কালোটে লাল, উজ্জ্বল লালটে কালো। লালটে কালো সে আপনি দেখেননি বর্ণটা? হ্যাঁ দেখেছি, লাল। দেখছেন? ঠিক আছে, এই যে আমি পড়া এটা লালটে কালো। হ্যাঁ খেলো। তাহলে অ্যান্টেনা পড়ে ফেলছি, পুঞ্জাক্ষী পড়ে ফেলছি। সরলে হচ্ছে সরলাক্ষী। সরলাক্ষীর আরেক নাম হচ্ছে ওসেলি। ওসেলি, ও সেড়ি থেকে এসেছে ওসেলি। তো এই ওসেলি কথা যখন বলতে হয় তখন আমি একটা চোখ তোমাদের এঁকে দেখাই। এটা মনে করো ঘাসফড়িং এর চোখ, দুই চোখের মাঝখানে তিনটা, দুই চোখের মাঝখানে মানে দুই পুঞ্জাক্ষীর মাঝখানে তিনটা থাকে হচ্ছে ওসেলি। ওসেলি নিয়ে পরীক্ষায় কি আসবে? ওসেলি সংখ্যায় কয়টা থাকে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর তিনটা। ওসেলি দিয়ে আমরা যে পিকচার দেখি, এই পিকচার কি রঙিন ছবি? না ভাইয়া, সাদা কালো ছবি। তাহলে ওসেলি কেমন ছবি দেখে? উত্তর সাদা কালো। ওসেলি সর্বমোট কয়টা? উত্তর তিনটা। এবং ওসেলিকে কি বলে ডাকা হয়? সরলাক্ষী। তাহলে ওসেলি নিয়ে এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে অ্যান্টেনা পড়লাম, পুঞ্জাক্ষী পড়লাম, সরলাক্ষী পড়লাম। সরলাক্ষী নিয়ে বললাম ওসেলি, টোটাল থাকে তিনটা, সাদা কালো ছবি দেখে এবং সরলাক্ষী বলে ডাকা হয়। এরপর আছে মুখপাঙ্গ। এই ওসেলি নিয়ে একটা কথা মনে রাখবা, জানো কি না যে আমার বলেই ফেলি, আমার প্রথম প্রেম আর প্রথম বউ কিন্তু এক না। আমার প্রথম বউ যে, সে আমার প্রথম প্রেম না। আমার প্রথম প্রেম যে, সে আমার কখনো বউই হয়নি। তো এই বেড়াজাল থেকে বেরোয় এসে আমি আসলে একটা সম্পর্ক করেছিলাম, একটা বিয়ে করেছিলাম। মেয়েটার নাম ছিল কলি। তো এই কলিকে আমি আসলে মনে প্রাণে হৃদয় সবকিছু দিয়ে ভালোবাসতাম। তো হঠাৎ করে একদিন আসলে আমি বাইরে বেড়াতে গেলাম, আমাকে সে আব্বাই বেড়াতে নিয়ে গেল রাঙামাটি। তো সে আব্বার সাথে রাঙামাটি যাওয়ার পর ওখানে এক চাকমা মেয়ের সাথে আমার ভালোবাসা হইলো। হওয়ার পর ওখানে আরেকটা সে আব্বাই নিজে গার্ডিয়ান অভিভাবক থেকে একটা বিয়ে দিয়ে আসলো। তো যখন ওখানে আরেকটা বিয়ে হলো, তখন এই খুলনায় এসে আমি সাথে সাথে ফেসবুকে ছবি দিলাম। অনেক তাড়াতাড়ি এসে আমার বউ যে আছে কলি, তাকে বলছে, ও রে কলি, তোর কপাল তো পুড়ছে। ও রে কলি, তো আমরা এটাই মনে রাখবো, ওরে কলি। কিন্তু তোমরা কিন্তু নাম ধরে ডাকবা না, আমি নাম ধরে ডাকতেছি, ঠিক আছে? তোমরা বলবা ওরে কলি ভাবি। তোমরা কিন্তু বেয়াদবি করবা না কখনো, সিনিয়রদের কখনো নাম ধরে ডাকতে হয় না। তো মনে রাখবো ওরে কলি, ওতে হচ্ছে ওসেলি। ওসেলি, ওসেলি কিসের মতো কাজ করে? উত্তর রেটিনার মতো। তাহলে আমাদের মনে রাখতে হবে ওসেলি কাজ করে কিসের মতো? রেটিনার মতো। আর কতে কর্নিয়া, কর্নিয়া কাজ করে কিসের মতো? উত্তর লেন্সের মতো। তাহলে ওসেলি কাজ করে রেটিনার মতো, কর্নিয়া কাজ করে লেন্সের মতো। ওসেলি রেটিনার মতো, কর্নিয়া লেন্সের মতো। সরলাক্ষীর এক নাম বললাম ওসেলি, সর্বমোট থাকে তিনটা, সাদা কালো ছবি দেখে। আরেক নাম বলছি সরলাক্ষী। কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তাহলে কমেন্ট বক্সে সবাই আমাকে বলো যে ওসেলি কয়টা থাকে? একটা, দুইটা না চারটা? ওসেলি সংখ্যায় কয়টা থাকে? প্রত্যেকে লিখে কমেন্ট করবা। আর পরের প্রশ্নের উত্তর দিবা, রেটিনার মতো কাজ করে কে? কে রেটিনার মতো কাজ করে? ঘাসফড়িং এর শরীরে বা ঘাসফড়িং এর মস্তকের কোন অংশ রেটিনার মতো কাজ করে? এই দুইটা প্রশ্নের উত্তর সবাই লিখে কমেন্ট করো। ওকে, আমরা ঘাসফড়িং এর মাথা নিয়ে একটু এবার পড়াশোনা করি, চলো সবাই। তো ঘাসফড়িং এর যে মস্তক আছে, এই মস্তক দেখতে কেমন? ভাইয়া শুনো, মাথা নিচু, মাথা উঁচু, কোনটা ভালো? যারা মাথা নিচু করে আছে তারা মাটিতেই দেখছে, এটা কি তুমি নিশ্চিত? সবসময় মনে রাখবা, ঘাসফড়িং মাথা নিচু করে থাকে, এই কারণে ঘাসফড়িং এর মাথাকে আমরা বলি হাইপোগনেথাস। তাহলে মাথা যার নিচু থাকে তাকে আমরা বলি হাইপোগনেথাস।
মাথা নিচু থাকলে বলি হাইপোগন্যাথাস। আমি রিপিট করছি, মাথা নিচু থাকলে কি বলি? হাইপোগন্যাথাস। এই মাথা নিচু করে কেন? শিকারের জন্য। কি শিকার করবে? ঘাসফড়িং আবার কি শিকার করবে? ঘাস শিকার করবে। ঘাসফড়িং এমন এক জিনিস যে থাকেও ঘাসে, খায়ও ঘাস, তাই নাম হয়েছে ঘাসফড়িং। কথা বুঝছো? তো আমি যদি ফড়িং হতাম তাহলে আমার নাম কি হতো? আমি থাকতামও আলু খেতে, খাইতামও আলু, তাই নাম হইতো আলু ফড়িং। আলু ফড়িং মইনুল। আলু নুল মইনুল। মইনুলের আরেক নাম হতো আলু নুল। যেমন শেয়াব ভাইয়ের ফেভারিট খাবার কি? তোমরা কি সবাই জানো? জানো না? শেয়াব ভাইয়ের ফেভারিট খাবার হচ্ছে উস্তে। উস্তে বা করলা চিনো না? এই করলা হচ্ছে শেয়াব ভাইয়ের ফেভারিট খাবার। তো শেয়াব ভাই ফড়িং হলে শেয়াব ভাইয়ের নাম কি হতো? উস্তেহাব। উস্তেহাব। চিন্তা করে দেখো, তুমি যা পছন্দ করো তোমার নামের লাস্টে ওটা যোগ করে দাও, দেখো তোমার কত সুন্দর একটা নাম হবে। এই যে অনিকের ফেভারিট খাবার হচ্ছে দুধ, অনিকের নাম হচ্ছে দুধনিক। এরকম এক একজনের নাম। তো আমার নাম কি? আমার নাম হচ্ছে আলু নুল। মইনুলের এক নাম আলু নুল। ঘাসফড়িং এর নাম ঘাসফড়িং কেন হয়েছে? কারণ থাকেও ঘাসে, খায়ও ঘাস। তাই মস্তক নিয়ে আমরা মনে রাখবো, মস্তক কোন টাইপের? হাইপোগন্যাথাস ধরনের। মস্তক হচ্ছে হাইপোগন্যাথাস ধরনের। এটা এদের শিকারের সুবিধা হয়। কি শিকার করে? ঘাস শিকার করে। ঠিক আছে, তাহলে মস্তক হাইপোগন্যাথাস টাইপের। মাথার একটা আবরণ আছে যাকে আমরা বলি হেড ক্যাপসুল। তাহলে বলো এদের মাথার আবরণের নাম কি? হেড ক্যাপসুল। হেড ক্যাপসুলের আরেকটা নাম আছে যেটাকে আমরা বলি এপিক্রেনিয়াম। তাহলে মস্তকের একটা আবরণের নাম আমাদের জানতে হবে হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। আমাকে বলো অ্যান্টেনার যে ফ্লাজেলা আছে, এই ফ্লাজেলা কতগুলো খণ্ডে বিভক্ত? একটু লিখে কমেন্ট করো তো। অ্যান্টেনার ফ্লাজেলা কতগুলো খণ্ডে বিভক্ত? তাহলে দেখো, খেয়াল করো, মস্তক নিচু হয়ে থাকে, তাই আমরা বলছি হাইপোগন্যাথাস ধরনের। মস্তকের আবরণের নাম হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। ক্যাপসুলের হেড, তাই নাম হইছে হেড ক্যাপসুল। আর ক্রেনিয়ামের সব থেকে বাইরে, তাই নাম হইছে এপিক্রেনিয়াম। আমাদের মাথাকে আমরা কিন্তু ক্রেনিয়ারটা বলি। আমাদের যে ব্রেন আছে, এত সুন্দর ব্লাড, এত সুন্দর ডেভেলপড যে ব্রেন আছে, এই ডেভেলপড ব্রেনের কারণে আমাদের কিন্তু এই ব্রেন, আমরা কেউ নিজেদেরকে ক্র্যানিয়াটা বলি। আর এই ক্র্যানিয়ামের বাইরে আছে, তাই নাম হইছে এপিক্রেনিয়াম। আবার এই হেডের ক্যাপসুল, তাই নাম হইছে হেড ক্যাপসুল। তাহলে মস্তকের আবরণ কি? পরীক্ষায় আসার মতো কোশ্চেন। তুমি বলবো মস্তকের আবরণ হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। মাথা যেহেতু নিচু হয়ে থাকে, তাই আমরা এই মাথাকে বলবো হাইপোগন্যাথাস মাথা। কি মাথা বলবো? হাইপোগন্যাথাস মাথা। মাথায় টোটাল অংশ আছে কয়টা? উত্তর 6টা। মাথায় অংশ আছে কয়টা? 6টা। তুমি আমাকে বলো তো, একটা পুঞ্জাক্ষিতে ওমাটিডিয়াম ছিল কত হাজার? একটু লিখে কমেন্ট করো তো, একটা পুঞ্জাক্ষিতে ওমাটিডিয়াম কত ছিল? তাহলে মস্তকের অংশ কয়টা? 6টা। এরপর খেয়াল করো, মস্তকের অংশগুলো আমরা এক একটা করে আলোচনা করি। একটা ত্রিকোণাকার অংশ আছে। কি অংশ? ত্রিকোণাকার অংশ। এই ত্রিকোণাকার অংশ 3 কোণা। কয় কোণা? উত্তর 3 কোণা। এই যে 3 3 3 3, কয় কোণা? 3 কোণা। তাই ত্রিকোণাকার অংশের নাম হচ্ছে ভার্টেক্স। বলো ভার্টেক্স লিখতে কয়টা লেটার? 3টা। ভার্টেক্স লিখতে 3টা লেটার, তাই ত্রিকোণাকার অংশের নাম ভার্টেক্স। আমার নাম মইনুল। এই মইনুল লিখতে কয়টা লেটার? দেখো, 1 2 3 4, 4টা লেটার। তাই আমি প্রতি বছর 4টা বিয়ে করি। বুঝতে হবে। তাই মইনুল লিখতে 4টা লেটার, তাই আমি 4টা বিয়ে করি। ভার্টেক্স লিখতে কয়টা লেটার? 3টা। তাই ভার্টেক্স কয় আকার? ত্রিকোণাকার। তাহলে ত্রিকোণাকার ভার্টেক্স। ত্রিকোণাকার ভার্টেক্স। দুই পাশে আছে, দুই পাশে 2টা লেটার, তাই দুই পাশে অবস্থিত জেনা। ভাই মাথা গঠনটা কিন্তু বুঝতে হবে। ত্রিকোণাকার অংশের নাম ভার্টেক্স, দুই পাশে অবস্থিত জেনা। ত্রিকোণাকার অংশের নাম ভার্টেক্স, দুপাশে অবস্থিত জেনা। আমার একটা কোশ্চেনের উত্তর দাও তো, যে ঘাসফড়িং এর দেহের কোন অংশ লেন্সের মতো কাজ করে? লেন্সের মতো কাজ করে কে? পড়াইছিলাম ওরে কলি। তো লেন্সের মতো কে কাজ করে? একটু সবাই কমেন্ট করে দাও। তাহলে দুই পাশে অবস্থিত আছে জেনা, ত্রিকোণাকার অংশের নাম ভার্টেক্স। কপালের দিকে, কপাল, কপাল, আরে কপাল, কপালের নাম গোপাল। কিন্তু বলছি গাই গরু। তোমরা এটা শুনো নাই? ভাই শুনছেন? অনেক 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 কিছু বোঝাচ্ছ। তো দেখো, কপালের দিকে, এই যে কপালে এই অস্থিটার নাম কি জানো? ফ্রন্টাল। আমার ফ্রন্টাল অস্থিতে কি লেখা আছে জানো? আমার ফ্রন্টাল অস্থিতে লেখা আছে। আমি ছোটবেলায় এক বড় শিষ্যর কাছে গেছিলাম, সরি শিষ্য না, গুরুর কাছে গেছিলাম। যে বললাম যে গুরু আমার কপালে কি লেখা আছে বলেন। পরে গুরু এভাবে বলতেছে, মইনুল তুই তো অনেক বড় গায়ক হবি।
বললাম ঠিক আছে গুরু। আর বললো মইনুল তুই অনেক ভালো ছবি আঁকবি। আমি বললাম ঠিক আছে গুরু। আর বললো মইনুল তুই অনেক ভালো বিয়ে করবি। এটা শুনে এত খুশি লাগলো, আমার কাছে যা টাকা পয়সা ছিল সব গুরুরে দিয়ে দিয়েছিলাম, এবং এখন দিনে দিনে এটা সত্যি প্রমাণিত হচ্ছে। তো এটাই মনে রাখবো, দুই পাশে অবস্থিত কি জেনা, কপালের দিকে ফ্রান্স, কপালের দিকে ফ্রন্টাল, তাই আমরা মনে রাখবো কপালের দিকে ফ্রান্স। আর ফ্রান্সের নিচে, ফ্রান্সের নিচে আয়তকার একটা অংশ আছে, আয়তকার আছে ক্লাইপিয়াস। তাহলে ফ্রান্সের নিচে আয়তকার অংশের নাম হচ্ছে ক্লাইপিয়াস, ফ্রান্সের নিচে আয়তকার অংশের নাম ক্লাইপিয়াস। তাহলে মস্তক কোন টাইপের? হাইপোগনাথাস টাইপের। মাথার যে আবরণ তার নাম কি? হেড ক্যাপসুল। মাথায় অংশ কয়টা? 6টা। টোটাল অংশ কয়টা বললাম? 6টা। ত্রিকোণাকার অংশের নাম ভার্টেক্স। দুপাশে অবস্থিত জেনা, কপালের দিকে ফ্রান্স, আর ফ্রান্সের নিচে আয়তকার ক্লাইপিয়াস। ঠিক আছে, আমরা এই কথাগুলো মোটামুটি মনে রাখার চেষ্টা করব। মাথার মধ্যে কি কি ছিল? আপুর সরল মুখ। ঠিক আছে, আমরা এদের বডিকে 3টা ভাগে ভাগ করছিলাম। চলো আমরা এবার আবার এদের দেহের গঠনটা ইলাস্ট্রেট করি, আবার আমরা ভাবি কি কি আছে। দেখো, সবার আগে ছিল মস্তক, এরপর আছে বক্ষ, আর তারপর আছে উদর। তো দেখো মাথায় কি কি আছে, মাথার মধ্যে আমি পড়াই দিলাম অপুর সরল মুখ। বক্ষে কি আছে? বক্ষে আছে পা আর ডানা। মনে রাখতে হবে বক্ষে 3 জোড়া পা থাকে প্লাস 2 জোড়া ডানা থাকে। তাহলে বক্ষে কয় জোড়া পা থাকে? 3 জোড়া পা, 2 জোড়া ডানা। আর বাকি যা আছে সব উদরে থাকে। তাহলে বক্ষে কি থাকে বললাম? 3 জোড়া পা, 2 জোড়া ডানা। এটা নিয়ে আমরা ডিটেইলসে পড়াশোনা করব। আর মনে রাখবেন যে টোটাল শ্বাসতন্ত্র ঘাসফড়িঙে কয় জোড়া থাকে? উত্তর 10 জোড়া। বক্ষে থাকে কয় জোড়া? 2 জোড়া। আর উদরে থাকে কয় জোড়া? 8 জোড়া। ঠিক আছে, আমরা এটা নিয়েও ডিটেইলসে পড়বো। তাহলে মোটামুটি একটা আইডিয়া যে মাথায় কি থাকে? অপুর সরল মুখ। বক্ষে থাকে 3 জোড়া পা, 2 জোড়া ডানা। উদরে থাকে 8 জোড়া শ্বাসতন্ত্র। তো খেয়াল করো, আমরা আছি মস্তকে। তো মাথার মধ্যে অ্যান্টেনা পড়ছি, পুঞ্জাক্ষী পড়ছি, সরলাক্ষী পড়ছি, মুখপাঙ্গ পড়ছি, পড়বো এখন। তো মুখপাঙ্গের মধ্যে কি কি আছে? ওদের একটা সুন্দর সুগঠিত মুখপাঙ্গ আছে যা দিয়ে ওরা সবকিছু খাইতে পারে, চাবায় চাবায় খায়। ওরা সবকিছু চাবায় চাবায় খায়। ঠিক আছে, তো খেয়াল করো মুখপাঙ্গে কি কি আছে। মুখপাঙ্গে সবার আগে আছে ল্যাব্রাম। ভাই এই জায়গাটা সুন্দর করে বুঝে পড়তে হবে। মুখপাঙ্গে সবার আগে কি আছে? ল্যাব্রাম। ল্যাব্রামের পর আছে ম্যান্ডিবল। ম্যান্ডিবলের পরে আছে ম্যাক্সিলা। তাহলে ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা। এরপর আছে ল্যাবিয়াম। এরপর আছে হাইপোফ্যারিংস। বলতো ঘাসফড়িং এর মস্তকে টোটাল কয়টা খণ্ড আছে? ঘাসফড়িং এর মস্তক কয় খণ্ড বিভক্ত এবং কয় খণ্ডের উপর অবস্থিত? এটা লিখে কমেন্ট করবা। তাহলে মুখের মধ্যে কি কি আছে খেয়াল করো। ল্যাব্রাম আছে, ম্যান্ডিবল আছে, ম্যাক্সিলা আছে, ল্যাবিয়াম আছে, হাইপোফ্যারিংস আছে। সবথেকে কঠিন তো এই 5টা নামই মুখস্থ করো। আগে এটা মুখস্থ করতে হবে, এরপর কাজ করবো। তাহলে কি কি আছে চলো মুখস্থ করি। ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ল্যাবিয়াম, হাইপোফ্যারিংস। বলো একবার। ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ল্যাবিয়াম, হাইপোফ্যারিংস। যেহেতু সিকিউ আসতে পারে, আমাদের প্রত্যেকটার কাজ সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। সবগুলা কাজ করতে হবে। আগে নামগুলো মুখস্থ করো। ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ল্যাবিয়াম, হাইপোফ্যারিংস। ঘাসফড়িং এর মাথায় একটা অংশ ছিল যেটা দুপাশে অবস্থিত। এই দুপাশে অবস্থিত অংশের নাম কি? এটা লিখে কমেন্ট করবা। দুপাশে অবস্থিত অংশের নাম লিখে কমেন্ট করবা। ঘাসফড়িং এর মুখপাঙ্গে অংশ অবস্থিত কয়টা? 5টা। ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ল্যাবিয়াম আর হাইপোফ্যারিংস। চলো আমরা এক এক করে পড়া শুরু করি। তো দেখো, ল্যাব্রাম। ল্যাব্রামের কাজ হচ্ছে, মনে করো এই যে খাদ্যবস্তু, এই খাদ্যবস্তুকে ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয়া। ল্যাব্রাম কিচ্ছু করে না, ধরে শুধু ঠেলা দেয়। ওই তেরিক কি মারো ঠেলা, হে ইয়ো। ল্যাব্রাম ঠেলা মানে কার কাছে পাঠাইলো? मैंडिबल। मैंडिबल को पास क्या है तुमको पता है? मैंडिबल के पास दांत है। वो दांत देकर खाद्यों के बहुत 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 बुरी तरह से काटती हो, इसीलिए मैंडिबल के मुझे कोई पसंद नहीं।
वो बहुत खतरनाक है। ये मैंडिबल के पास क्या है? मैंडिबल के पास दांत है। এই দাঁত দিয়েও খাদ্যকে কাটতেই হয়, বুড়ি तरफ से কাটতে হয়, খাদ্যকে কেটে ফেলে। তাহলে খাদ্যকে কেটে ফেলে কে? উত্তর ম্যান্ডিবল। তাহলে খাদ্যকে কাটে বা চিবাইতে সহায়তা করে ম্যান্ডিবল, খাদ্যকে ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয় কে? উত্তর ল্যাব্রাম। তাহলে ল্যাব্রাম ম্যান্ডিবলের দিকে ঠেলে দিল আর ম্যান্ডিবল খাদ্যকে কেটে ফেললো। ঠিক আছে, তো এই খাদ্যকে দুইটা ঘাস ফড়িং এক জায়গায় বসেছিল, এই দেখো এই যাচ্ছে ঘাস ফড়িং, এই ঘাস ফড়িং এর নাম উস্তেহাব, আর এই যে আরেকটা ঘাস ফড়িং, এই ঘাস ফড়িং এর নাম হচ্ছে দুধনিক। তো এই দুধনিক আর উস্তেহাব এই দুই ঘাস ফড়িং বসে আছে একটা শিকার ধরার জন্য। হঠাৎ করে এই শিকারটা, এই দেখো এই যে উস্তেহাব কিন্তু সাইজ একটু বড়, সিনিয়র টাইপের, দুধনিক একটু ছোট। তো এই উস্তেহাব শিকারটা ধরে ফেলছে, ধরার পর ম্যান্ডিবলে নিয়ে নিছে, নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তখন দুধনিক গান গাচ্ছে, যেও না সাথী করেছো একলা আমায়, যেও না সাথী। তো এইভাবেই খাদ্যকে ম্যান্ডিবল কেটে ফেললো। তো ম্যান্ডিবল খাদ্যকে কেটে ফেলার পরেও যে সাথী ছিল, এই সাথী কিন্তু আবার দুধনিককে ভালোবাসতো। তো সে আবার ম্যান্ডিবল হয়ে বেরোয় চলে আসার চেষ্টা করতেছে। এই ম্যান্ডিবল হয়ে যাতে বেরোতে না পারে, এই হরণ প্রতিরোধ করেছে ম্যাক্সিলা। তাহলে ম্যাক্সিলা কি করে? খাদ্যের হরণ প্রতিরোধ করে, খাদ্যের হরণ প্রতিরোধ করলো। সবগুলা কাজ আমাদের পারতে হবে। খাদ্যের হরণ প্রতিরোধ করলো কে? ম্যাক্সিলা। এইবার হরণ প্রতিরোধ করার পর এখন তো খাদ্য এই উস্তেহাবের ভিতরেই আছে, এই খাদ্যের মধ্যে অনেক কিছু মিশাতে হবে। এই খাদ্যের মধ্যে অনেক কিছু মিশানোর জন্য ল্যাবিয়াম, ল্যাবিয়াম হচ্ছে সবকিছুর সাথে মিশায়, লালার সাথে মিশায়। তো সবকিছুর সাথে মিশাই দিল কে? ল্যাবিয়াম। এখন আমি কোন খাবারটা খাবো? এই যে দেখো এখানে কিন্তু দুইজন একটা খাবার নিয়ে মানামানি করতেছে, কিন্তু এখানে দেখো আরেকটা ঘাসফড়ি আছে, এই ঘাসফড়ির নাম আলু নুল। এই ঘাসফড়ির সামনে 50টা খাবার। দেখো খাবার আর খাবার, কোন খাবারটা খাবো আমার চয়েস করতে হবে না? এই খাবার চয়েস করে দেবে কে? ল্যাবিয়াম। তাহলে খাদ্য চয়েসে সহায়তা করে কে? উত্তর ল্যাবিয়াম। তাহলে খাবার চয়েস করে দেয় কে? ল্যাবিয়াম। খাবারের হরণ প্রতিরোধ করে কে? ম্যাক্সিলা। খাবার কাটে কে? ম্যান্ডিবল। ল্যাব্রাম কি করে? ম্যান্ডিবলের কাছে ঠেলে দেয়। বাকি থাকলো হাইপোফ্যারিংস বা উপজিহ্বা। এই উপজিহ্বা হচ্ছে মূলত পরিপাকে হেল্প করে, লালার সাথে ভালো করে মিশাতে হেল্প করে, লালা মিক্স করে। এই কয়টা কথা আমরা মোটামুটি ভালো করে পড়লে আমাদের হয়ে যাবে। তো আমাকে সবাই কমেন্ট বক্সে বলো যে ঘাসফড়িং এর কপালের দিকে যে অস্থিটা আছে এটার নাম কি? কপালের দিকের অস্থিটার নাম কি? ঠিক আছে, একটু কমেন্ট বক্সটা পড়ে আনি। হিন্দি তুই ধন্য হয়ে গেলি, সাদিয়া রাশিমি কমেন্ট করেছে। মানিকে মাগে হিতে গানটা প্লিজ। ভাইয়া আমি তো আছি। শতরূপা রূপা আলু লিখে কমেন্ট করেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ফ্রান্স লিখে কমেন্ট করেছে সবাই। ওকে, তো এটা মনে রাখলেই হবে যে হচ্ছে আমাদের এই মুখপাঙ্গের সবগুলো অঙ্গের কাজ। ল্যাব্রামের কাজ হচ্ছে, ল্যাব্রামের কাজ খাদ্যকে ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয়া, ম্যান্ডিবলের কাজ হচ্ছে খাদ্যকে কেটে ফেলা, ম্যাক্সিলার কাজ হচ্ছে খাদ্যের হরণ প্রতিরোধ করা, ল্যাবিয়ামের কাজ খাদ্য চয়েস করতে হেল্প করা, এবং হাইপোফ্যারিংসের কাজ লালার সাথে খাদ্যকে মিশাই দেয়া। মুখপাঙ্গের টোটাল অংশ কয়টা? 5টা। আমাদের 5টা অংশই পারতে হবে। ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, হাইপোফ্যারিংস, এই 5টা অংশের নাম জানতে হবে। ঠিক আছে, অনেক আমাদের কতটুকু সময় নিয়েছি? 34 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা মুখপাঙ্গ নিয়ে পড়ে ফেললাম। এখন মুখপাঙ্গের মধ্যে একটা স্পেসিফিক গঠন আছে ম্যাক্সিলার। এই ম্যাক্সিলার গঠনটা আমাদের পারতে হবে। খেয়াল করো, ম্যাক্সিলা, ম্যাক্সিলার অনেকগুলো অংশ আছে, এই অংশগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো গ্যালিয়া,
ল্যাসিনিয়া, কার্ডো, স্টাইপস আর ম্যাক্সিলারি পাল্প। খেয়াল করো এর মধ্যে এতগুলো নাম লিখছে, আমাদের সবচেয়ে ছোট কোনটা? কার্ডো। এই কার্ডোতে সবচেয়ে ছোটই, কারণ এই গোড়ার দিকে থাকে। তাহলে একদম ম্যাক্সিলার গোড়ার দিকে কে থাকে? কার্ডো। এই কার্ডোর পরে থাকে স্টাইপস, তারপর থাকে ল্যাসিনিয়া, তারপর গ্যালিয়া, আর সবার লাস্টে ম্যাক্সিলারি পাল্প। পরীক্ষায় আসবে কি? সব থেকে গোড়ার দিকে অবস্থানকার? উত্তর কার্ডো। আর ঢাকনির মতো কাজ করে কি? উত্তর গ্যালিয়া। তাহলে আমাদের মনে রাখতে হবে ম্যাক্সিলার অংশ কয়টা? উত্তর 5টা অংশ। কি কি? গ্যালিয়া, ল্যাসিনিয়া, কার্ডো, স্টাইপস, ম্যাক্সিলারি পাল্প। সবচেয়ে গোড়ায় কে? কার্ডো। ঢাকনির মতো কে? গ্যালিয়া। ঢাকনির মতো গ্যালিয়া, সবচেয়ে গোড়ায় কার্ডো। আমার একটা প্রশ্নের উত্তর দাও সবাই। খাদ্যের হরণ প্রতিরোধ করে কে? খাদ্যের হরণ প্রতিরোধ করে কে? এটা লিখে প্রত্যেকে কমেন্ট করো। তাহলে আমরা মোটামুটি ম্যাক্সিলা নিয়ে একটা আইডিয়া করে ফেললাম যে হ্যাঁ, ম্যাক্সিলার অংশ 5টা, গ্যালিয়া, ল্যাসিনিয়া, কার্ডো, স্টাইপস, ম্যাক্সিলারি পাল্প। এর মধ্যে সবচেয়ে গোড়ার দিকে আছে কার্ডো, আর ঢাকনির মতো অংশের নাম গ্যালিয়া। ঠিক আছে, ম্যাক্সিলা আমরা পারবো। তাহলে আমরা মোটামুটি ম্যাক্সিলা পড়ে ফেললাম। মস্তক নিয়ে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইছি, মাথা নিয়ে মোটামুটি এই কোশ্চেন গুলাই পরীক্ষায় আসে। তো মস্তক থেকে আমরা চলে যাই পায়ে, মানে বক্ষে চলে যাই। তো দেখো বক্ষ, এখানে আমাদের বেসিক কথা মনে রাখতে হবে যে বক্ষের সামনে কি থাকে, বক্ষের পিছনে কি থাকে, পাশে কি থাকে। তো মনে রাখতে হবে পিঠের দিকে থাকে, পিঠে মানে পৃষ্ঠদেশে থাকে টারগাম। পৃষ্ঠদেশে কি থাকে? টারগাম। অঙ্কীয় দেশে থাকে স্টারনাম। তাহলে আমরা জানলাম পৃষ্ঠদেশে থাকে টারগাম, অঙ্কীয় দেশে থাকে স্টারনাম, পার্শ্ব দেশে থাকে প্লিউরন। তাহলে 3টা কথা মনে রাখি, পৃষ্ঠদেশে টারগাম, অঙ্কীয় দেশে স্টারনাম, পার্শ্ব দেশে প্লিউরন। আবার বলি, পৃষ্ঠদেশে টারগাম, অঙ্কীয় দেশে স্টারনাম, পার্শ্ব দেশে প্লিউরন। পৃষ্ঠদেশে টারগাম, অঙ্কীয় দেশে স্টারনাম, পার্শ্ব দেশে প্লিউরন। এখন এই অগ্রবক্ষের যে টারগামটা আছে, সেই টারগামটা মোটা হয়ে যায়। অগ্রবক্ষের টারগাম মোটা হয়ে যেটা তৈরি করে তার নাম প্রোনোটাম। এই বছর সুপার ডুপার ইম্পর্টেন্ট কোশ্চেন 2022 এর জন্য, খুবই ভাইটাল, সবাই আমরা মুখস্থ করি যে অগ্রবক্ষের টারগামকে কি বলে? অগ্রবক্ষের টারগামকে বলে প্রোনোটাম। তাহলে আমাদের বক্ষের মধ্যে পৃষ্ঠদেশে কি আছে? উত্তর টারগাম। অঙ্কীয় দেশে কি আছে? স্টারনাম। পার্শ্ব দেশে থাকে প্লিউরন। এর মধ্যে অগ্রবক্ষের টারগামকে কি বলে? উত্তর প্রোনোটাম। অগ্রবক্ষের টারগামকে বলে প্রোনোটাম। ঠিক আছে, আমরা মনে হয় আমরা সবাই এটা পারবো। সবাই আরেকবার একটু মনোযোগ দেই, মনোযোগ দিলে এটা ভুল হবে না। আমাকে সবাই বলো, ম্যাক্সিলার গোড়ার দিকে কোন অংশ থাকে? ম্যাক্সিলার গোড়ার দিকের অংশের নাম কি? এটা লিখে প্রত্যেকে কমেন্ট করো। তাহলে পৃষ্ঠদেশে থাকে টারগাম, অঙ্কীয় দেশে থাকে স্টারনাম, পার্শ্ব দেশে থাকে প্লিউরন। এর মধ্যে অগ্রবক্ষের যে টারগাম আছে তাকে আমরা বলি প্রোনোটাম। তো বক্ষে আমি বলছিলাম 2 জোড়া ডানা থাকে। তাহলে বক্ষে ডানা থাকে কয় জোড়া? 2 জোড়া। এর মধ্যে সামনের যে ডানাটা আছে, সামনেরটা শক্ত, শক্ত, ওইটা দিয়ে কি আর কাজ হবে? না। সব সময় কি শক্ত ডানা দিয়ে কাজ হয়? হয় না। ওর কাজ শুধু প্রতিরোধ করা, যাতে নরম ডানা, পিছনের আসল ডানা যেটা, এই আসল ডানার কোনো ক্ষতি যাতে না হয়। খুবই ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখবো। ডানা কয় জোড়া? 2 জোড়া। প্রথম জোড়া যেটা, সেটা শক্ত। এবার বলবা, শুধু শক্ত বলা যাবে না, এবার বলবা শক্ত, তাই কোনো কাজে আসে না। এর কাজ ডানার আবরণ হয়ে থাকা, তাই এর আরেক নাম হচ্ছে ডানার আবরণ বা এলিট্রা বা টেগমিনা। তাহলে দেখো প্রথম জোড়া ডানার কত নাম? প্রথম জোড়া ডানা শক্ত, এর আরেক নাম ডানার আবরণ বা এলিট্রা বা টেগমিনা। ডানার আবরণ বা এলিট্রা বা টেগমিনা। চলে আসি দ্বিতীয় জোড়া ডানায়।
দ্বিতীয় জোড়া ডানা কিন্তু খুব ভালো ডানা ভাইয়া, এটাই হচ্ছে প্রধান ডানা। তাহলে ঘাস ফড়িং এর ডানার মধ্যে প্রধান ডানা কোনটা? উত্তর দ্বিতীয় জোড়া ডানা। তাহলে আবার বলি আমরা, দ্বিতীয় জোড়া ডানাকে কি ডানা বলতেছি? প্রধান ডানা। আমাকে সবাই বলো, ম্যাক্সিলার কোন অংশ ঢাকনার মতো কাজ করছিল? ম্যাক্সিলার কোন অংশ ঢাকনার মতো কাজ করছিল? সবাই একটু লিখে কমেন্ট করবা। আর একটা প্রশ্নের উত্তর দিবা, ঘাস ফড়িং এর যে মাথা ছিল, এই মাথার আবরণের নাম কি ছিল? একটা নাম লিখলেই হবে, দুইটা নাম পড়াইছিলাম। ঘাস ফড়িং এর মাথার আবরণকে কি বলে? এটা লিখে কমেন্ট করবা। তাহলে ডানা আছে প্রথম জোড়া আর দ্বিতীয় জোড়া। তাহলে প্রথম জোড়া ডানাকে আমরা বলছি শক্ত ডানার আবরণ এলিট্রা বা টেকমিনা, আর দ্বিতীয় জোড়া ডানাকে বলছি প্রধান ডানা। উড়তে সহায়তা করে কোন জোড়া ডানা? উড়তে সহায়তা করে অবশ্যই দ্বিতীয় জোড়া ডানা। ঠিক আছে, সেকেন্ড জোড়া ডানা উড়তে সহায়তা করে। এইটুকু আমাদের মোটামুটি মনে রাখতে হবে। বক্ষনি এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। পানি তেমন কিছু পরীক্ষায় আসে না। দেখো ঘাস ফড়িং এর একটা পা আঁকছি, দেখছো? ঘাস ফড়িং এর পায়েও আমাদের পায়ের মতো সমসংস্থ অঙ্গাণু ফিমার আছে। ঘাস ফড়িং এর পায়ে আমাদের মতো টিবিয়া আছে, শুধুমাত্র ফিবুলা নাই। তার ঘাস ফড়িং এর পায়ে কোনটা থাকে না? উত্তর ফিবুলা থাকে না। মানুষের মতো সবই আছে, শুধু ফিবুলা নাই। আর ট্রোক্যান্টার, আমাদের যে আঙুলের মতো ওদের আঙুলগুলোকে ট্রোক্যান্টার বলে, বুঝছো? তো ঘাস ফড়িং এর পা নিয়ে প্রশ্ন আসা লেস ইম্পর্টেন্ট। পায়ে শুধুমাত্র মনে রাখবা মানুষের সাথে সব মিল আছে, শুধুমাত্র ফিবুলা নেই। আর আমরা এই পাশে পড়ে ফেললাম যে ডানা আছে দুই জোড়া। প্রথম জোড়া ডানাকে বলে ডানার আবরণ এলিট্রা বা টেকমিনা, আর প্রথম জোড়া ডানা হচ্ছে শক্ত। ঠিক আছে, চলো আমরা পড়ে ফেলি। এই প্রশ্নগুলোর উত্তর দিবা এবার আমাকে। বলো, একটা ঘাস ফড়িং এর অঙ্কীয় দেশে কি থাকে? টার্গাম, প্লিউরন নাকি স্টার্নাম? অঙ্কীয় দেশে কি থাকে এটা লিখে কমেন্ট করবা। অঙ্কীয় দেশে কি থাকে এটা লিখে কমেন্ট করবা। এবং আমাকে পরের কোশ্চেনে সবাই বলবা যে অগ্রবক্ষের স্টারনামকে কি বলে ডাকে? অগ্রবক্ষের স্টারনামের একটা স্পেশাল নাম আছে, এই নামটা সবাই লিখে কমেন্ট করো, আমি পড়াইছি অনেক। অগ্রবক্ষের স্টারনামকে কি বলে এটা সবাই লিখে কমেন্ট করো। অগ্রবক্ষের স্টারনামকে কি বলে? আর এর আগে আমি বলছি অঙ্কীয় দেশে থাকে কি, অঙ্কীয় দেশে কি থাকে দেখে একটু কমেন্ট বক্সে। স্টারনাম লিখে কমেন্ট করছে সুচি, তামিমা, স্নিগ্ধা, ফারিয়া, শ্রাবণী, তিশা, আলমগীর হোসেন, কানিজ জেরিন, সাদিয়া রাশিমি, তসলিমা তোনা, সুমাইয়া হাফিজ। ঠিক আছে, আশিস পাল, এই যে আশিস পাল, রিয়া দাস, পূর্ণটাম লিখে দিয়েছে। কিন্তু আমি কিন্তু কোশ্চেন করছি অগ্রবক্ষের স্টারনামকে কি বলে? অগ্রবক্ষের স্টারনামকে স্টারনামই বলে, অগ্রবক্ষের টার্গামকে প্রোনোটাম বলে। দেখছো, ভুল করে ফেললা। এই ভুলটা খুবই কমন মিস্টেক, এই ভুলটা করা যাবে না। আমাদের মনে রাখতে হবে অগ্রবক্ষের যে টার্গাম সেটাকে আমরা বলি প্রোনোটাম। দেখছো, তাহলে তোমাদের কিভাবে মুরগি বানাই দিলাম যে অগ্রবক্ষের টার্গামকে কি বলে? প্রোনোটাম বলে। ঠিক আছে, এই যে অনেকে ভুল করছে, বাকিরা পারছে। যারা প্রোনোটাম লিখছো সবাই ভুল, উত্তর হবে স্টারনাম। ঠিক আছে, আমার সামনে এখন অনেক মুরগি দেখতে পাচ্ছি। রিচিবালা মুন্নি মুরগি, রিঙ্কি রয় পেরেছে, শেখরুয়েন রহমান মুরগি, সুমাই হাফিজ মুরগি, ঈশিতা উষা পারছে, সুব্রত রহমান সরকার মুরগি, রিয়া দাস মুরগি, সেজুতি দাস নুপুর মুরগি। দেখো কতগুলো মুরগি পেয়ে গেলাম। নাজদিন সিদ্দিকী মুরগি, শতরূপা রূপা পারছে। ঠিক আছে, তো আমাদের মোটামুটি এটাই মনে রাখতে হবে যে অগ্রবক্ষের স্টারনামকে স্টারনাম বলে, কিন্তু অগ্রবক্ষের টার্গামকে প্রোনোটাম বলে। ঠিক আছে, সবাই আমাকে বলো যে কোন ডানা আসলে প্রধান ডানা, মানে ফার্স্ট জোড়া নাকি সেকেন্ড জোড়া? কোন জোড়া ডানা আসলে প্রধান ডানা বা উঠতে সহায়তা করতে পারে? এটা একটু প্রত্যেকে লিখে কমেন্ট করো। এবার আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা সত্যিকারের একটা ভালো জিনিস শিখতে পারবে আজকে আমার কাছ থেকে। দেখো, শ্বাসরন্ধ্র নিয়ে একটু বলে দিই। ঘাস ফড়িং এর যে শ্বাসরন্ধ্র আছে, এই শ্বাসরন্ধ্রকে আমরা বলি স্পাইরাকল। ঘাস ফড়িং এর শ্বাসরন্ধ্রকে আমরা কি বলি? স্পাইরাকল। তাহলে শ্বাসরন্ধ্রকে আমরা বললাম স্পাইরাকল। টোটাল শ্বাসরন্ধ্র আছে 10 জোড়া। তাহলে ঘাস ফড়িং এর টোটাল স্পাইরাকল কয় জোড়া? 10 জোড়া। এর মধ্যে বক্ষে 2 জোড়া,
উদরে 8 জোড়া। তাহলে উদরে কয় জোড়া? 8 জোড়া। বক্ষে কয় জোড়া? 2 জোড়া। শ্বাসচন্দ্র বা স্পাইরাকল কই আছে, কত জোড়া আছে টোটাল? 10 জোড়া। বক্ষে 2 জোড়া, উদরে 8 জোড়া। এই শ্বাসচন্দ্র বা স্পাইরাকলের আবরণকে বলে ডাকা হয় পেরিট্রিম। তাহলে শ্বাসচন্দ্র বা স্পাইরাকলের আবরণকে কি বলা হয়? পেরিট্রিম। আমাকে বলো তো, ডানার মধ্যে কোন জোড়া ডানাকে আমরা এলিট্রা বা টেগমিনা বলে ডাকি? একটু সবাই লিখে কমেন্ট করো তো। ওকে, দ্বিতীয় জোড়া প্রধান ডানা, দ্বিতীয় জোড়া অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে শ্বাসচন্দ্র, আরেক নাম বলছি স্পাইরাকল। স্পাইরাকলের আবরণকে বলছি পেরিট্রিম। টোটাল আছে 10 জোড়া। এর মধ্যে বক্ষে থাকবে 2 জোড়া, উদরে যাবে 8 জোড়া। এটা আমাদের মোটামুটি জানতে হবে, এটা পরীক্ষায় আসার মতো কোশ্চেন। এরপর চলো, শ্বাসচন্দ্র হিসাব শেষ। এখন আমরা পড়ব কিভাবে তুমি একটা পুরুষ আর স্ত্রী ঘাসফড়িংকে আলাদা করতে পারো। সব থেকে কঠিন জিনিস, জীবন শিক্ষা দিব এখন তোমাদের। তাহলে আমাদের এখন কাজ কি? পুরুষ আর স্ত্রী ঘাসফড়িংকে পৃথক করতে হবে। এটা কিন্তু খুব কঠিন। এই যে তোমরা জানো কিনা যে শিহাব ভাইয়া কিন্তু অনেক সিনিয়র, জয় ভাইয়া অনেক সিনিয়র, তারপর অনেক ভাইয়া আমার সিনিয়র, তোমাদের ফাইম ভাইয়া আমাদের সিনিয়র, আমার কিন্তু অনেক সিনিয়র আছে। আমি বিয়ে করতে পারতেছি না কেন? কারণ এই সিনিয়ররা বিয়ে করতে পারতেছে না। এই সিনিয়রদের বিয়ে হয়নি বলে আজকে আমার বিয়ে হচ্ছে না। তাহলে আমার বিয়ে করতে হলে এই সিনিয়রদের বিয়ে করাতে হবে। এখন এই সিনিয়রদের সমস্যা কি? সমস্যা হচ্ছে তারা বিয়ে করতে চায়, কিন্তু তারা ছেলে বিয়ে করবে না মেয়ে বিয়ে করবে এটা নিয়ে আসলে দ্বিধায় আছে। কোন মেয়ে বিয়ে করবে এটা নিয়ে কারো দ্বিধা নাই, আসল দ্বিধা ছেলে বিয়ে করবে নাকি মেয়ে বিয়ে করবে। তাই আজকে আমি মইনুল চলে আসলাম তোমাদের সবার সামনে কিভাবে একটা ছেলে এবং একটা মেয়ে ঘাসফড়িংকে পৃথক করা যায়। তোমাদের আজকে আমি শিখাবো ছেলে এবং মেয়ে ঘাসফড়িং ব্যবহারিকভাবে পৃথক করার উপায়। তো চলো আমরা শিখে নেই পুরুষ আর স্ত্রী কিভাবে পৃথক করব। যখনই আমরা দেখবো স্ত্রী বড়, স্ত্রী হবে বড় লম্বা, তার সাইজে বড় হবে, লম্বা হবে কে? স্ত্রী। তার পুরুষ কি হবে? ছোট খাটো। বাহ, তাহলে পুরুষ ছোট হয়ে গেল। সমস্যা? তাহলে পুরুষ কি হবে বলো? ছোট হবে, খাটো হবে। স্ত্রী কি হবে? বড় হবে, লম্বা হবে। এখন স্ত্রী থাকবে বাসায়, পুরুষ থাকবে বাইরে। তাই স্ত্রীর কি করা লাগবে? ডিম পাড়া লাগবে, ডিম পাড়া লাগবে। তাইলে যদি আমি দেখি, মনে করো আগের দিন যে ঘটনাটা ঘটছে, তোমাদের আসলে আমি শেয়ার করতে চাচ্ছিলাম না, বাট আজকে শেয়ার করে দেই। থাক, আসলে সব কথা মাঝে মাঝে আমার বলতে মন চায় না, বাট আজকে বলে দিই। মানে আজকে বলেই দিই, বলে দিই, ঠিক আছে? আচ্ছা বলবো ভাই, বলা উচিত শিয়াব ভাই? বলে দিব? হ্যাঁ, অনেক বলা উচিত। আর কয়টা বিয়ে করবেন? না না, এটা আসলে ভিন্ন কথা। এটা আসলে শ্যাম ভাইয়ের সাথে ঘটছিল। আমি আর শ্যাম ভাই একদিন আসলে ঘুমাইছি, তো তখন হচ্ছে আমার ভাইয়া সারা রাত পড়াইছে, পড়ানোর পর ঘুমাইছে। সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে দেখি আমাদের বিছানায় 2টা ডিম। পরবর্তীতে আমি জানলাম, অনেক গবেষণা করলাম, আমি তো অনেক বড় বিজ্ঞানী, গবেষণা করে দেখলাম শ্যাম ভাইয়ের ডিম। তো তোমাদের জানতে হবে যে ডিম পাড়া মানে কি বলতো? ডিম পাড়া মানে ওভাম পাড়া। ওভাম পাড়া, তো ওভাম পাড়া মানে ওভাম যে পারবে তার ডিপোজিট করার ক্ষমতা রাখতে হবে। তাই ও ডিম পাড়ার জন্য লাগে ওভিপোজিটর। তাহলে ওভিপোজিটর যার আছে সে হচ্ছে, ওভিপোজিটর থাকলে সে স্ত্রী, সোজা হিসাব। ওভিপোজিটর থাকলে স্ত্রী। আর পুরুষে থাকে সার্কি পার্কুলা সাবজেনিটাল প্লেন সুপ্রাঅ্যানাল প্লেন। তো শুধুমাত্র ভাইয়ার না, আরো একজনের এই বাইশের কাহিনী আছে। ছোটবেলা থেকে তোমাদের অনেক ভাইয়ের খুব ইচ্ছা যে বাইক চালাবে, ওর বাইকের প্রতি অনেক টান, কিন্তু বাসা থেকে ওকে কখনোই বাইক কিনে দেয় না। পরবর্তীতে জীবনে একটা সময় যে ও ফ্রাস্ট্রেটেড হয়ে ডিম পাড়া শুরু করলো। একবারে ডিম বিক্রি করে বাইক কিনলো। আজকে ডিম বিক্রি করে অনেক ভাই বাইক আছে। তো জীবনে যদি কারো অনেক বড় কিছু করার ইচ্ছা থাকে, ডিম পাড়া শুরু করো, তুমি ডিম পেড়েই বড় হতে পারবা।
তাহলে বড় হওয়ার জন্য পড়াশোনা নয়, ডিম পাড়া বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমি একটা লাইফ লেসন দিয়ে দিলাম, এই লাইফ লেসনটা মনে রাখবা, উক্তিতে মইনুল ভাই তুমি দিতে পারো যে বড় হতে হলে না বই, না খাতা, না পরীক্ষা, শুধুমাত্র ডিম পাড়াই যথেষ্ট। বড় হওয়ার জন্য আর কিছু আর দরকার নেই। তো খেয়াল করো পুরুষে কি কি আছে দেখো, সার্কি আছে, ফার্কুলা আছে, সাবজেনিটাল প্লেট আছে, সুপ্রানাল প্লেট আছে। পুরুষে কয়টা জিনিস আছে? 4টা, সার্কি, ফার্কুলা, সাবজেনিটাল প্লেট, সুপ্রানাল প্লেট। আর এই পাশে স্ত্রীতে আছে ওভিপোজিটর। স্ত্রীতে কি আছে? ওভিপোজিটর। তাহলে পুরুষ আর স্ত্রী পৃথক করবো আমরা এইভাবে। আমরা একটা প্রশ্নের উত্তর দাও তো তোমরা, যে হচ্ছে কাশফড়িং এর আবরণ একটু আগে বলতেছিলাম। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মইনুল ভাই, আপনাকে অনেক বিয়ে দেওয়া হচ্ছে, নাউজুবিল্লাহ। ডিমের ছবি দিচ্ছে অনেকে। সহজ কোশ্চেনের উত্তর দাও, আমাকে বলো যে হচ্ছে ঘাসফড়িং এর উদরে কতগুলা শ্বাসখণ্ড থাকে? উদরে, ঠিক আছে? ডিম ভাইয়া, অনেক ভাইয়া, ঠিক আছে। আজকে সবাই মুরগি হবে। শতরূপা কমেন্ট করেছে, শেষমেশ ডিম বের হলো। নাউজুবিল্লাহ। ঢং না করে বলেন ভাই, আপনি না 4টা করে বিয়ে করেন পার ইয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিশা সুলতানা লিখছে, সত্যি কথা। তো আমাকে জাস্ট বলো যে উদরে কয় জোড়া শ্বাসখণ্ড থাকে? ঘাসফড়িং এর যে শ্বাসখণ্ড আছে, এই শ্বাসখণ্ডকে বলে স্পাইরাকল। আমি পড়াইছি। শ্বাসখণ্ডের যে আবরণের নাম আছে, এই আবরণের নামটা লিখে কমেন্ট করো। শ্বাসখণ্ডের আবরণ কাকে কি, এটা একটু সবাই আমাকে বলো। শ্বাসখণ্ডের আবরণ কোনটা? চৈতি রয় কমেন্ট করছে, আব্দুল্লাহ আল মামুন কমেন্ট করছে, সোহেলি সুলতানা কমেন্ট করছে, তাসনিমা নাহার তনা, নিশাত অনন্ত, সুমাইয়া রিনি, নুসরাত মিম, ঠিক আছে, থ্যাংক ইউ। তো সবাই আর্ট লিখে কমেন্ট করছে। তো আমাকে বলো যে এই স্পাইরাকলের আবরণের নাম কি? শ্বাসখণ্ড বা স্পাইরাকলের আবরণের নাম কি? ঠিক আছে, এটা লিখে প্রত্যেকে কমেন্ট করবা। স্পাইরাকলের আবরণের নাম পেরিট্রিম লিখে কমেন্ট করছে, পেরিট্রিম, ঠিক আছে। 8 জোড়া আর 4 জোড়া আমি আসলে বুঝতে পারতেছি না, বাংলায় 8 লিখলে ইংলিশে 4 হয়ে যাচ্ছে, ইংলিশে 4 লিখলে বাংলায় 8 হয়ে যাচ্ছে। তো খেয়াল করো ভাই, ঘাসফড়িং যে বাহ্যিক অঙ্গসংস্থান ছিল, এই বাহ্যিক অঙ্গসংস্থান আমি তোমাদের আজকে পড়ায় দিছি। আমরা নেক্সট দিন আমরা যেটা পড়তে হবে সেটা হচ্ছে পৌষ্টিক তন্ত্র পড়তে হবে, রক্ত সংবহন তন্ত্র পড়তে হবে, পরিপাক তন্ত্র, রেচন তন্ত্র, এরপর পড়তে হবে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র আর প্রজনন। মোটামুটি এই পার্টটুকু ভালোভাবে পড়লে, শ্বসন তন্ত্র, তারপর দর্শন, এই দর্শন কৌশলগুলো ভালোভাবে পড়লে অধ্যায়টা কভার হয়ে যাবে। আমাকে একটা কোশ্চেনের উত্তর দিয়ে যাও তো, বলো তো যে হচ্ছে আজকে দিনে পড়ানো সব থেকে কঠিন লাইন বা এটা সব থেকে বেশি ভুল হবে, খাদ্য চয়েস করতে সহায়তা করে কোনটা? ঘাসফড়িংকে খাদ্য চয়েস করতে সহায়তা করে, অর্থাৎ খাদ্য সিলেক্ট করতে হেল্প করে কোনটা? ম্যাক্সিলা বা ম্যান্ডিবল বা ল্যাবিয়া বা ল্যাবিয়াম, কোনটা? একটু সবাই কমেন্ট বক্সে লিখে দাও এই প্রশ্নটার উত্তর। আর সবচেয়ে ম্যাক্সিলার সব থেকে খাটো অংশের নাম কি ছিল? এটা লিখে কমেন্ট করো। এই দুটো প্রশ্নের উত্তর দাও, তোমাদের আজকে ছুটি দিয়ে দিব, আর পড়াবো না। ভাই বছর 4টা বিয়ের উপায় কি? টিপস প্লিজ। বছরে ভাই 4টা বিয়ে করতে হলে অবশ্যই ডিম পাড়তে হবে। তুমি যখন ডিম পারবা দেখবো অনেক টাকা। আমি এই যে আজকে এই যে ঠিক মতো খেতে পারি কেন? ডিম পারি। ডিম পাড়া মানেই জীবনের সফলতা। আজকে থেকে মনে রাখবা, সফলতার অন্যতম পিলার ডিম পাড়া ইজ দ্য পিলার অফ সাকসেস, ঠিক আছে? এই ফেইলিওর ইজ নট দ্য পিলার অফ সাকসেস, অনলি ডিম পাড়া ইজ রিয়েল, ঠিক আছে? কালকে ঘাসফড়িং ক্লাসে আমি তোমাদের দেখাবো কিভাবে ডিম পাড়তে হয় এবং কিভাবে পুরুষ এবং স্ত্রী ঘাসফড়িং থেকে অনেকগুলো বাচ্চা ঘাসফড়িং তৈরি হয়। এই বিষয়ে লাইভ ইলাস্ট্রেশন করে আমি তোমাদের দেখাবো এবং একাধিক গান গিয়ে শোনাবো কিভাবে একটা ঘাসফড়িংকে পটায়। রিঙ্কি রয় লিখেছে ল্যাবিয়াম, শারমিন সূচি লিখছে ল্যাবিয়াম, ঠিক আছে। শতরূপা লিখছে ল্যাবিয়াম, স্নিগ্ধা সরকার লিখছে ল্যাবিয়াম। তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, বাহ্যিক অঙ্গসংস্থান পারবা ইনশাআল্লাহ। নেক্সট দিন আমি তন্ত্রগুলো পড়াই দিলে ঘাসফড়িং পানির মতো হয়ে যাবে। সবাই অবশ্যই লাইভে থাকবা। টিল নাও ভালো থাকো, সুস্থ থাকো, আসি।